টানা 2 ঘন্টা ধরে শপিং করছে আরিশা। সেজুতি আর সে সেকেন্ড ফ্লোরে, রুদ্র অব্র থার্ড ফ্লোরে। সেজুতির ভীষণ ঘুম পাচ্ছে, অথচ শপিং শেষ হওয়ার নামই নেই আরিশার। বিয়ের বাকি 10 দিন, তবে এঙ্গেজমেন্ট মাত্র 5 দিন পর। এঙ্গেজমেন্টের কেনাকাটা না করে আগেই বিয়ের বেনারসি কিনে বসে রইল মেয়েটা। আর এখন জুতো কিনছে। এত বড় বাঁশের মতো পা যে কোনো জুতাই সাইজ ঠিকঠাক পাচ্ছে না। সে যদি হাই তুলছে বারবার। প্রায় আধ ঘন্টা পর রুদ্র আর অব্রকে এসকেলেটরে নামতে দেখা গেল। অব্র হাত ভরা প্যাকেট আর রুদ্র হাত পকেটে। বেকার এত টাইম ওয়েস্ট, এর থেকে অর্ডার করলেই হতো। অব্র মুখখানা কাচুমচু করলো। রুদ্র এতক্ষণ যে ওকে সময় দিয়েছে, এই 14 গোষ্ঠীর ভাগ্য। সে যদি চোখ ফিরিয়ে আরিশাকে দেখলো আবার। সে জুতো বাজছে, হিমশিম খাচ্ছে। আচমকা দৃষ্টি গেল একটু দূরের ম্যানিকুইনের দিকে। গায়ে ফুরফুরে সাদা গাউন, ফ্লাইং নিচটা ফ্লোরে ছুঁয়েছে। মুগ্ধতায় কোটর ছাপে এলো সেজুতির। দ্রুত ওটার কাছে গিয়ে দাঁড়ালো। প্রথমে সম্পূর্ণ গাউনটাকে ঘুরে ঘুরে দেখলো। নিজেকে কল্পনাও করে ফেললো এটাতে। যেইমাত্র প্রাইসটাকে উল্টে দেখলো, সমস্ত ইচ্ছে, আগ্রহ, পছন্দ আহুতি দিল সেখানেই। 35,000 টাকা! বিষম উঠে গেল সেজুতির। এটার দাম ওর মাসিক বেতনের থেকেও বেশি। চোখ কপালে নিয়ে ভাবল সে, এর মধ্যে বিশেষ কী আছে যার জন্য এত দাম? সেজুতির আহত শ্বাস ছাড়ে। কিনতে পারবে না তাতে কি? ব্যাগ থেকে ফোন তুলেই সেলফি তুলল কয়েকটা। কিন্তু তরুণীর মন একটু একটু খারাপ তো হয়েছেই। সে ঠোঁট উল্টে এসে আরিশার পাশে দাঁড়ায়। রুদ্র ফোনে কথা বলছে। আরিশার ড্রেস, জুতোর কেনাকাটা শেষ, অর্নামেন্টস বাকি এখন। সে প্রস্তাব ছুড়ল, চল নিউ মার্কেটে যাই। সে যদি মাথা কাত করলো। সবাই এগিয়ে যাওয়ার পর আবার ফিরে চাইলো ম্যানিকুইনের পানে। মনে মনে বলো, মন খারাপ করো না গাউন। একদিন ঠিক তোমাকে কিনবো, যদি কোনো বড়লোকের বউ হই, কিংবা হই নিজে বড়লোক, সেদিন ইনশাল্লাহ। যেতে যেতে অব্রকে হাজারবার জিজ্ঞেস করছে, কিছু নেবে? এক প্রকার জোরেই করেছে বলতে গেলে। কিন্তু প্রতিবার সে যদি মানা করে দিল। অব্রর টাকাতে শপিং করা আরিশার সাজলেও ওর সাজে না। এখানে এক একটা জিনিসের প্রচুর দাম। এত দামি দামি জিনিস বড়লোক দুলাভাইয়ের দৌলতে না নেওয়াই শ্রেয়। সে যদি চারোপাত চাইলো। ওরা 3জন মল থেকে বের হলো। রুদ্রকে দেখা যাচ্ছে না। অব্র বিল পে করার আগেও আবার ওকে কিছু নিতে বলল। আরিশাও বলছে। একই রকম মানা করলো সে যদি। রুদ্র এলো খানিক বাদে। সেই যে যার জায়গায় বসলো। আর গাড়ি চলো নিউ মার্কেটের রাস্তায়। এখানে এসে সে যদি সবার আগে নেমেছে। এই একটা মার্কেটে এলে ওর মন ভালো হয়ে যায়। রাস্তা ঘেঁষে বসা ছোট ছোট ভ্যানগুলো দেখতে বেশ লাগে। বিশাল ঝুড়িতে হরেক চুড়ি নিয়ে বসা এক নারীকে দেখেই এগোলো সে। পেছন থেকে আরিশা শুধালো, কই যাচ্ছিস? সে যদি আসছি বলে সোজা রাস্তার ওপারে যায়। ঝুড়ি থেকে 1 ডজন নীল চুড়ি তুলে হাতে ভরতেই ফট করে ভেঙে পড়ে গেল। দুঃখী দুঃখী মুখ করে নারীটির দিকে তাকালো সে। উনি বললেন, সব একই সাজে মা, তোমার হাতে মনে হয় হবে না। মন খারাপ তরতর করে বাড়ল ওর। যাই পছন্দ করছে আজ কিছুই নিতে পারছে না। কেন? কিসের জন্য? কার জন্য? উত্তর ওর মাথায় শুধু রুদ্র নামে এলো। মস্ত শুদ্ধ ঘুরিয়ে ওর দিকে চাইতে দেখলো শুধু সে নয়, আরিশা, অব্রই সবাই চেয়ে আছে ওর দিকে। সাথে ইশারা করে চলে আসতে বলল আরিশা। সে যদি ভেঙে যাওয়া চুরির দাম মেটাতে চাইলেও মহিলা নিলেন না। অজ্ঞাতায় ফিরে এলো সে। কী রে সেজুতি, তখন কতবার করে বললাম আয় কিছু কিনে দিই, নিলি না, এখন এখানে চুরি কিনছিস? সেজুতি মন খারাপ করে বলল, নিতে আর পারলাম কই, সব তো ছোট হলো হাতে। কথার মধ্যে তাদের সামনে একটা উবার এসে থামে। শোনা যায় রুদ্রের ব্যস্ত কণ্ঠ, অব্র, আই থিঙ্ক তো শপিং শেষ, আমার আর কাজ নেই, সো আই হ্যাভ টু গো। জবাবের অপেক্ষাও করল না সে। তড়িৎ উঠে বসলো গাড়িতে। সাই করে চলে গেল সেটা। সে যদি টের পেল অকারেই তার মন খারাপ বেড়ে গিয়েছে এবার। মুখখানা কালো হয়েছে মেঘের ন্যায়। কিন্তু কেন? রুদ্র নেই বলে? শপিং শেষ। গোটা মল বাড়িতে তুলে এনেছে আরিশা। এসে থেকে সব নেড়েছেড়ে দেখাচ্ছে মাকে। পোশাকগুলো পরে পরে ট্রায়াল দিচ্ছে। মুনিয়ারাও আগ্রহ ভরে দেখছিলেন সব। সে যদি লম্বা সোফায় টান টান হয়ে শুয়ে কিছু না করতে ভীষণ ক্লান্ত লাগছে ওর। এতেই ফিরল বাসায়। অব্র এসেছিল। হবু শাশুড়ির হাতে তৈরি বিরিয়ানি খেয়ে চলে গিয়েছে।
সে যদি এই নিয়ে শখানেক দীর্ঘশ্বাস পেল। চোখের মধ্যে শুধু সেই সাদা গাউন ভাসছে। আহ, কি সুন্দর সুতোর কাজগুলো, কি ডিজাইন! আর যদি ওর টাকা থাকতো, কোনো মতে হাতছাড়া করতোই না ওটাকে। সেই ক্ষণে ডোরবেল বাজলো। প্রত্যেকে জিজ্ঞেস চেহারা ফেলল দরজা দেখে, কারণ এখন আমিরের ফেরার সময় নয়। আয়েশার দরজা খুলতে গেল। তার শরীরের আড়ালে ওপাশের লোকটিকে দেখতে পেল না সে যদি, তবে স্পষ্ট শুনল উনি শুধালেন, সেজুতেই আছেন? অমনি বিদ্যুৎ বেগে লাফিয়ে উঠল শোয়া থেকে। চটপট কদমে আয়েশার পাশে দাঁড়াতেই দেখল পাটাও হাতে লোক এসেছে, হাতে বিশাল বক্স। সে বলো, আমি সেজুতি, বলুন। ম্যাম, আপনার পার্সেল। উনি বাক্সটা বাড়িয়ে দিলেন। সে যদি কিছুই বুঝতে পারল না, সে তো কোনো কিছু অর্ডারই করেনি। ক্ষান্ত নজরে বোনের দিক দেখল। সেও ভুরু কুচকে চেয়ে বাক্স হাতে নিল। সে যদি বলল, আমি তো কিছু অর্ডার করিনি ভাইয়া। ছেলেটি দীনকণ্ঠে বলল, না ম্যাম, বাড়ির ঠিকানায় মিলিয়ে এসেছি। পার্সেল আপনার নামে বুকিং। সবটা ওর মাথার উপর দিয়ে গেল। গাইগুই না করে সাইন করল চুপচাপ। পূর্বের পেমেন্ট করা জানিয়ে ছেলেটি চলে যায়। সে যদি তখন কৌতূহলের রাজে গড়াগড়ি খাচ্ছে। এত বড় পার্সেল কিসের? না কিছু অর্ডার করেছে, আর না এর তেমন বিশেষ কোনো বন্ধু আছে। তাছাড়া আজ তো ওর জন্মদিনও নয়। মুনারা শুধালেন, কী রে এটাতে? কে পাঠালো? আরিশা বলল, চল খুলে দেখি। সে যদি বাক্স সেন্টার টেবিলের উপর রাখলো। একটা কেসি নিয়ে বসলো সাথে। স্কোটেপ সারিয়ে বক্স উন্মুক্ত করতেই 3টে বড় সাইজের প্যাকেট পেল। ভেতরে প্রথমে বেরিয়ে এলো একটা লাল টুকটুকে টেডি বিয়ার। সেজদির চোখ কপালে গিয়ে ঠেকলো এতে। ওটাতে ওর চেয়েও বড়, দামও অনেক হবে। নির্ঘাত, কে পাঠালো এত দামি গিফট? আয়েশা খানিকক্ষণ চোখ ঝাপটে দেখলো ওটাকে। পরের প্যাকেটে নিজে খুলো ব্যস্ত হাতে। অসাবধানতায় কাগজ ছিঁড়ে যায়। সাথে ভেতর থেকে কিছু একটা ঝরঝর করে ফ্লোরে পড়ে। সেজদি চুড়ি দেখে ভুরু গোটালো। আয়েশা বক্স খুলে বলো, ওয়াও, এতগুলো চুড়ি! সে যদি তড়িৎ বেগে ওর হাত থেকে বক্সটা নিজের কাছে নিল। ক্ষীয় ওষ্ঠযুগুলো ফাঁকা হলো এবার। 50 ডজনের উপর হবে। আর সব নীল রঙের চুড়ি। এতে চুড়ি পরবে কে? পরেরটা দেখ কি আছে। পরের প্যাকেট খুলতে বিশাল রকম হোঁচট খেল সে যদি। সেই সাদা গাউনটা চকুপেরা কোটর ছেড়ে বাইরে এলো একবার। বিমূঢ় হয়ে গাউনের দিক চেয়ে রইল ও। মনে করার ভঙ্গিমায় বলো, এটা ওই গাউনটা না? গাড়িতে আমাদের শিল্পীগুলো দেখানোর সময় দেখেছিলাম যে তোর ফোনে। সে যদি দ্বিতীয় দফায় ধাক্কা খেলো। বোনের স্মৃতিশক্তি দেখে একটা ছবি স্কিপ করে গেছিল ও, সেটাও মেমোরিতে রেখে দিয়েছে। কিন্তু এসব নিয়ে ভাবার সময় পরে এই গাউনের মস্তিষ্ক আটকে গিয়েছে ওর। এই তো দামি পোশাক কে পাঠালো? এটা কি কাকতালীয় ঘটনা, নাকি আচমকা খেয়াল হলো? গাউনের গলার কাছে কাগজের মতো ছোট কিছু পিন করে লাগানো। সে যদি স্থল খুলে ওটাকে ভাঁজ মেলে লেখা দেখলো, যেটা যখন পছন্দ হয় সেটা তখনই নিয়ে নেওয়া উচিত। না হলে অপরিচিতর থেকে এইভাবে পাঠানো উপহারের সংখ্যা বাড়তেই থাকবে আপনার। সে যদি হতবিলম্ব, হতচেতন। মনের আনাচে কানাচে একটাই প্রশ্ন, এসব কার কাজ? উপহার পেলে যে কোনো মানুষ খুশি হয়, কিন্তু সে যদি একটু খুশি হতে পারছে না। একে তো প্রচণ্ড কৌতূহল হচ্ছে অপরিচিত লোকটির পরিচয় নিয়ে। সাথে মাত্রাতিরিক্ত সংজ্ঞা আড়ষ্ট সে। আরিশা মোনারা দুজনেই সন্দেহের খুরখার চাহনিতে তাকিয়ে ওর দিকে। আর এতেই গুলিয়ে যাচ্ছে সে যদি। দুজোড়া গোয়েন্দা চোখের দৃষ্টি সে বোঝে। উত্তর চাইছেন ওনারা। এগুলো কে পাঠালো, কেন পাঠালো এইসব, অথচ নিজেই জানে না। সে যদি মনোযোগ দিয়ে লেখাটা দেখলো পুনরায়। পিরাজ চালানোর চেনায় একটা ঠিকানাও যদি লেখা থাকতো ঠিক তার কাছে এগুলো। কে না কে পাঠিয়েছে সেসবও পড়বেই বা কেন? পড়বে না, ফিরিয়ে দেবে। কিন্তু কিভাবে সম্ভব হবে সেটা? নাম ঠিকানা কিছুই তো দেওয়া নেই। তার চিন্তার মধ্যেই মোনারা কঠিন কণ্ঠে শুধালেন, কিছু জিজ্ঞেস করছি না তোকে, এগুলো কি? সে যদি ক্লান্ত কণ্ঠে বলো, জানি না। আরিশা বলো, জানি না মানে কি? এসব তাহলে এলো কোথা থেকে? সে বলল, তাও জানি না। তুই যেখানে আমিও সেখানে। মুনারা চোখ পাকিয়ে বললেন, সত্যি করে বল, কাউকে জুটিয়েছিস? শুনি, কে ছেলে এটা? কোন ছেলে? ঢং করবি না একদম। যে তোকে এসব দিয়েছে সেই ছেলে। কি নাম তার? সে যদি বিদৃষ্ট হয়ে বলল, উহ, এ কথা কতবার কেন জিজ্ঞেস করছ আম্মু? আমি সত্যিই জানি না। মোনারা কণ্ঠে সন্দিহান, মিথ্যে বলছিস না তো?
মিথ্যে কেন বলবো, আমি জানলে তোমাদের মতো অবাক হতাম। আরিশা ফটাফট বললে বসলো, আম্মু আমার মনে হয় সে যদি সত্যি বলছে। এই ড্রেসের সেলফি ওর ফোনে দেখছি। ও নিশ্চয়ই এটা কাউকে পাঠাতে বলেছে, আর যাতে আমরা বুঝতে না পারি তাই এইভাবে নাম ঠিকানা ছাড়াই দিতে বলেছে। মোনারা অবাক চোখে চাইলেন। তাণ্ডব বনে গেল সেজুতি। বোনের প্রতি আহামরির আগে ফুঁসে উঠল মন। সব সমস্যা তার বেলায়। মা বোন দুজনেই গোয়েন্দার সংঘার চেয়ারম্যান হয়ে বসেছে। সেজুতি নাক ফুলালো। ইচ্ছে করছে সব উপহারকে টুকরো টুকরো করে ফেলতে। কেউ যখন ওকে বিশ্বাসই করে না তখন দরকার নেই কোনো ছাপাই দেওয়ার। সে সব উপহার ছোড়ার মতো করে বক্সে ভরল। আগের মতো বক্সের মুখ আটকে ঠেলে ঢুকিয়ে দিল সোফার নিচে। দাঁড়িয়ে বলল, এটাতে কেউ যেন হাত না দেয়। পেরোকে কখনো খুঁজে পেলে ফেরত দেব। পরপর কণ্ঠে অভিমান ঢেলে বলল, যারা আমাকে দু ফোঁটাও বিশ্বাস করে না তারা যেন আমার সাথে কথা বলতে না আসে। আর হ্যাঁ, আমার রুমের দরজা বন্ধ থাকবে। একটা টোকাও যেন না দেয় কেউ। তারপর ধূপধাপ কদম ফেলে রুমে ঢুকে গেল সেজুতি। পেছনে আরিশা আর মুনা হতবিম্বল হয়ে চেয়েছিলেন। তখন প্রায় রাত মধ্যরাত। ঘড়ির কাঁটায় টিকটিক আওয়াজ পরিস্পুষ্ট গোটা কামরায়। সেজদির ঘর অন্ধকার করে বারান্দায় বসে আছে। রাতে খাওয়ার পাট চুকেছে দীর্ঘক্ষণ আগে। ওকে ডাকতে ডাকতে ঘাইল হলেও দরজা খুলিনি। ন্যূনতম সারা অবধি দেয়নি। আমির বাড়ি নেই। আজ দুদিন বাবা ঢাকার বাইরে তিনি। মা বোনের প্রতি সেজুতির রাগ এখনো কমেনি অপ্রত্যাশিত কাণ্ডের বিস্ময় ভাব। আজকে সমস্ত দিনটাকে একে কে সাজালো। অফিস থেকে বেরিয়ে শপিংয়ে গিয়েছিল। গাউন আর চুড়ি পছন্দ করেছিল। চারজন ছাড়া সেখানে আর তো কেউ ছিল না। আচ্ছা, কোনোভাবে কি অভ্র দিয়েছে? সে তো বরাবর কিছু নিতে বলেছে, ও নেয়নি। পরের মুহূর্তে ভাবলো, না এটা হবে না। এসব যদি বা সারপ্রাইজ হিসেবে অভ্র পাঠাতো তবে আয়েশা জানতো সবার আগে। এরূপ বিচার উদ্ধোচ্চারণ করতো না নিশ্চিত। বাগে থাকলে রুদ্র রহসান চৌধুরী। সে যদি সঙ্গে সঙ্গে মাথা দুপাশে ঘোরালো, এই নাকুচ্ছু বজ্জাতের হিসাবের খাতা থেকে প্রথমেই বাদ। ভাবলেই তো কেমন লাগছে। ওই লোকের নিকট এসব পৃথিবী উল্টে গেলেও সম্ভব নয়। যে ওকে দেখতেই পারে না সে কিনা এরকম উপহার পাঠাবেন। আদৌ এমন সম্পর্ক ওদের? কিন্তু তাহলে কে? মলের দোকানদার কি ওর উপর মায়া করে পাঠালেন? সে যদি ফিক করে হেসে উঠল বোকা বোকা ভাবনায়। পরপর সিরিয়াস হলো। তবে কি? তবে কে? এমন একটা সময় মাথার চুল খামচে ধরল ও। সেই সময় মেসেজের টোন বাজলো। মাথা তুলল সেজুতি। সমসাময়িক চিন্তাগুলো ঝেড়ে অন করলো। কোনো এক অচেনা নম্বর থেকে মেসেজ এসেছে। পছন্দ হয়েছে? ভুরু বাঁকালো সেজুতি। এটা আবার কে? কি পছন্দ হওয়ার কথা বলছে এই লোক? ফোনটা থুতনির সাথে মিশিয়ে সে গভীরভাবে বলল, হুট করে মাথায় এলো কোনোভাবে পার্সেলের কথা বলছে না তো। সে যদি সজাগ চোখে চাইলো সেই নম্বরের দিকে। ব্যস্ত হাতে ডায়াল করলো তারপর। কিন্তু ওকে হতাশ আর আহত করতে নম্বর বন্ধ শোনায়। দীর্ঘশ্বাস ফেললো ও। বসে রইল বিরস ভঙ্গিতে। খানিকক্ষণ বাদে আবার মেসেজের টোন বাজলো। এবার লেখা, খুশি হয়েছে নিশ্চয়ই, আর মন খারাপ নেই তো? সেজুতির এবার ভাবার জন্য সময় ব্যয় করলো না। রকেট বেগে কল লাগালো। অথচ এবারও বন্ধ। এইবার অবাক না হয়ে পারল না ও। এই লোক কি হাইড অ্যান্ড সিক খেলছে? মেসেজ দিয়ে ফোন বন্ধ করে দিচ্ছে কেন? তবে আচ্ছা, ধরিবাস লোক তো। বুঝেছি, একে ধরতে হলে এর পদ্ধতিটি অবলম্বন করতে হবে। এবার সেও মেসেজ পাঠালো। কে আপনি? উপহারগুলো আপনি পাঠিয়েছেন তাই না? জবাব এলো কয়েক সেকেন্ড। সে যদি লিখল, কেন? আমি কি আপনার কাছে চেয়েছি? কেন পাঠিয়েছেন এসব? উপাস থেকে গোটা গোটা অক্ষরে উত্তর এলো, পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যেটা আমরা চাই না। সে যদি তিক্ত মেজাজে লিখল, বাজে কথা রাখুন, আপনার ঠিকানা দিন, পরিচয় বলুন, কে আপনি? জেনে কী লাভ? আপনার উপর ফেরত দেব। উপাস থেকে আর মেসেজ এলো না। লোকটা কি পালিয়েছে? কিছু সময় কাটাতেই হঠাৎ আবার আলো জ্বলল ফোনের। উত্তর এসেছে, আমি কোনো কিছু দেওয়ার পর ফেরত নেই না। হয় ব্যবহার করুন, না হয় জ্বালিয়ে দিন। সে যদি আশ্চর্য না হয়ে পারল না। কথার ধরন কোথাও যেন মিলছে কারো সঙ্গে। কিন্তু ওইটুকু সময় হিসাব মেলাতে সায় দিল না মস্তক। সে হুটুপুটি করে লিখল, বেশ, নিতে হবে না ফেরত। আপনার নাম বলুন। প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নেই আমি বুঝবো। আপনি বলুন। যার কাঁধে ব্যাগ এখনও কার্টুন আঁকা থাকে সে কতটা কি বুঝবে আন্দাজ আছে আমার। সে যদি তন্দ্রা খেয়ে হাঁ করে ফেলল ঠোঁট। এই লোক কী করে জানলো এটা? আবার অপমানও করছে ওকে।
একে তো এত সহজে ছাড়া যাবে না। দেখুন আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। ভালোই ভালো পরিচয় দিন, না হলে সে ভয় দেখাতে লিখলো। না হলে আপনার কী অবস্থা করবো আপনি ভাবতেও পারবেন না। কিন্তু ওপাশ থেকে তৎক্ষণাৎ একটা মাথা উল্টানো ইমোজি এলো, সাথে লেখা, আপনি অলরেডি আমার যা অবস্থা করেছেন সেটা সামলাতে পারছি না, আরও কিছু বাকি আছে। সে যদি অবাক হয়ে লিখলো, আমি কি করলাম? আমি তো আপনাকে চিনি না। কি করেছেন জানাবো, খুব শিগগিরই জানাবো। আর যেদিন জানাবো সেদিন পালানোর উপায়টুকুও থাকবে না আপনার। সে যদি অতিশয় মেজাজ বিগড়ালো এবার। আচ্ছা ফালতু লোক তো, এর সাথে কথা বলে লাভ নেই। সে অতিষ্ঠ নিজের প্রতি। যে যখন যেভাবে পারছে ঠাট্টা করছে ওকে নিয়ে। কেন? সে কি সং না জোকার? এই লোকটাও অভদ্র, দুর্দান্ত অভদ্র। ঠিক ও রুদ্র রোশন চৌধুরীটার মতোই। সে পাঠালো, আজে বাজে কথা বলবেন না। কী লিখেছেন কিছুই তো বুঝতে পারছি না আমি। ভনিতা না করে কাজের কথা বলুন কি আপনি। জবাবে এলো, ওই যে বললাম কাঁধে ব্যাগ যার কার্টুনে আঁকা থাকে সে সব বুঝবে না। মানে কি? গুড নাইট। আশ্চর্য, কিসের গুড নাইট? পরিচয় দিয়ে যান। অনেকক্ষণ বসে থেকেও এই মেসেজের আর উত্তর এলো না। বুঝলো লোকটার উত্তর দেবে না। সে যদি নিহত ভঙ্গিতে মাথা বারান্দায় রেলিংয়ে ঠেস দেয়। ভাবে এই লোক কে, কেন এরকম করছে। সে যদি সকালে কারোর সাথে একটা বাক্য ব্যয় করলো না, এমনকি বেড়ে রাখা নাস্তাটাও না খেয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে, সাথে বুঝিয়ে দিল মা বোনের ওপর তার অভিমানের মাত্রা কত তীব্র। অফিসে ঢুকে মুখোমুখি হলো লোবনার, হাতে অনেকগুলো ফাইল তার। ওকে দেখে কেমন মুখ ঘুরিয়ে চলে গেল অন্যদিকে। সালাম দিয়েছিল সে যদি, অথচ মেয়েটা তার জবাব অবধি দেয়নি। সে যদি ভেবে পেল না এই মহিলার ওর উপরে এত কিসের রাগ। শুধুমাত্র রুদ্র কেবিনে যায় বলে না, কি পার্টিতে রুদ্র ওকে কোলে নিয়েছিল বলে। ওসব তো সম্প্রতি ঘটা কাহিনী। কিন্তু এই মহিলা ওর সাথে চোটপাট করছে আরও আগে থেকেই। এমন ভাব করে যেন রুদ্র কেবিনে গিয়ে কোলে বসে থাকে ও। মাথামোটা মেয়েটা কিভাবে বোঝাবে লোকটা ওর ঠিক কতটা অপছন্দ, রুদ্রর ওকে কতটা অপছন্দ। দুজন যে সাপে নেউলের সম্পর্ক নিয়ে ঘুরছে। সে যদি লোকনাথ যাওয়ার দিক চেয়ে ভেঙচি কাটল। ফিরে এলো কেবিনে, একে একে সব কাজ সেরে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। কাজ না ছাই এই অফিসের নামমাত্র আসে। কেবিনে চেয়ার টেবিল মোছা ছাড়া তারা যে কোনো কাজ দেওয়াই হয় না। আগে যা হতো এখন তাও হয় না। সে যদি তখনও পার্সেল নিয়ে ভাবছে ওই হতচ্ছাড়া বদলোকটাকে ধরতে পারবে কি না কে জানে। সে জানালা গলে বাইরে চাইল। আজ হাওয়ার ঝাপটা কম, গাছের পাতাও দুলছে না। সেদিনের কথা মনে পড়ল সেজুতে, কি কাণ্ডটা না ঘটিয়েছিল ওই দিন। একেবারে বেখেয়ালে রুদ্র টাই কেটে দিল। লোকটাকে আধ কাটার টাই পরে কেমন লাগছিল তখন। মনে করতে সশব্দে হেসে ফেলল ও। অমনভাবে পেছনে ঘুরতেই আচমকা একটা চওড়া বুকের সংঘর্ষ হয়। আকস্মিক হামলায় নড়েবড়ে হয়ে পড়ল সেজুতি। পড়তে ধরলে খসখসে হাতটা শক্ত করে টেনে ধরল ওকে। সে যদি ভরকে চমকে ভালো করে তাকালো। রুদ্রকে দেখেই মিলে এলো সাথে সাথে। মাছের মতো ক্ষুদ্র বাদামির চোখ ছোট করে আছে। সে যদি ঢোক গিলে নিজের হাতের দিক দেখলো, তৎক্ষণাৎ ছেড়ে দিল রুদ্র। সে যদি হাফ হাতার জামা পরেছিল। রুদ্র ছোঁয়ায় জায়গাটা আঙুলের ছাপ বসেছে হালকা। রাক্ষসী লোক জীবনে আস্তে ধরতে পারে না। সে যদি যেই তাকালো অমনি মুখ ঘুরিয়ে চেয়ারে গিয়ে বসলো রুদ্র। সেও কথা না বাড়িয়ে কফি বানাতে এগোয়। মিনিটের মাথায় এনে সামনে রাখে। রুদ্র বিরক্তিহীন কিছু কাগজপত্র ঠেলে দেয় ওর দিকে। সে না বললো সে যদি বুঝলো এগুলো গোছাতে হবে আজ। কিন্তু এবার আর ভুল করলে চলবে না। চুপচাপ ভদ্রমেয়ের মতো সামনে চেয়ার টেবিলে বসলো সে। কাগজের উপর দেওয়া নম্বর অনুযায়ী সাজাতে থাকলো। কিন্তু কিছুতেই যেন ঠিকঠাক হচ্ছে না। এমন সহজ একটা কাজও বেসামাল লাগছে নিজেকে। অদ্ভুত এক অস্বস্তি হচ্ছে ভেতরে। সে যদি অবচেতন মনে মনে হলো রুদ্রকে দেখেছে নিষ্পলক অবিচল চোখে। শশব্যস্ত চাইল সে, কিন্তু কই, সে দিব্যি ব্যস্ত ল্যাপটপে। সে যদি নিজের উপরে বিরক্ত হয়, এমন আজগুবি চিন্তাও আসে মানুষের মাথায়। রুদ্র কেন দেখবে ওকে? আশ্চর্য। কিন্তু এভাবে হাত কাঁপছিল কেন তাহলে? এরকম তো শুধু কাজের সময় কেউ চেয়ে থাকলেই হয় ওর সাথে। সে যদি জোরাজোরি করে নিজেকে সামলায়। এর মধ্যে ফোন বাজলো রুদ্রর, টেবিলের উপরেই রাখা। বলেও স্ক্রিনের দিকে তাকায়। এক পলক ইমেল লেখা দেখে ভোর কুচকায়। এটাতে আবার কি হয় মা? না, তাহলে ডর থাকবে কেন?
তাছাড়া রুদ্র তো মানেই। রুদ্র তৎপর রিসিভ করলো কল। চেহারায় উদ্বিগ্ন ভঙ্গিমা দেখে সেজুতির খটকা লাগে। সাথে রুদ্র ব্যস্ত উত্তর, আমি এক্ষুনি আসছি। সে উঠে দাঁড়ায় ফটাফট। সেজুতি বিস্মিত না হয়ে পারল না। রুদ্রর মুখ চোখ দেখে সে বিস্মিত তরতর করে বাড়ল। রুদ্র লাইন কেটে স্তম্ভ কদমে বেরিয়ে যায়। সে যদি চেয়ে থাকলে কিছু সময়। বিষয়টা অস্বাভাবিক ঠেকছে ওর। এইভাবে হুটুপুটি করে কোথায় যাচ্ছেন উনি? ওনাকে এমন লাগলো কেন যেন মারাত্মক কিছু শুনেছে। আর এই এমতে বা কি হয়? এই দুটো শব্দের পূর্ণরূপ যা যা হতে পারে সব সে যদি বসে বসে ভাবছে, কিন্তু কোনোটাই যুক্তিসম্মত মনে হয়নি। প্রায় অনেকক্ষণ ঘাটাঘাটির পর হুট করে মাথায় এলো মেন্টাল অ্যাসাইলামের কথা। এম দিয়ে তো ওটাও হতে পারে। ওটা হতে পারে। আর রুদ্র ওখানে গিয়েছিল এর আগে। সে নিজে দেখেছে যেতে। তাহলে কি এখনো ওখানে গেলেন? সেজুতির ভেতরে কৌতূহল আর শখখানের প্রশ্নে তোলপাড় শুরু হয় নিমেষেই। এক লহমায় ঠিক করে ফেলল আজকে রুদ্রের পিছু নেবে সে। কিন্তু এখন বের হবে কি করে? কাল হাফ টাইমে ছুটি নিয়েছিল, আজকে আবার ছুটি নেবে? রুদ্র এসে যদি জানতে পারে রাগ করবে নিশ্চিত। কিন্তু যেতে যে হবেই। অব্র থেকে ছুটি নিতে এখন। সে যদি কাজবাজ ফেলে অব্র কেবিনে ছুটল। অনুমতি নিয়ে ভেতরে ঢুকলো। অব্রকে দেখে একগাল হাসে। বসতে বলে, সে যদি বসলো না। অসুস্থ অসুস্থ চেহারায় দাঁড়িয়ে দেখে অব্র ভঙ্কুসকে বলল, কোনো সমস্যা? সে যদি তোমার কেমন লাগছে কেন? সে যদি নরম কণ্ঠে বলো, আমাকে একটু ছুটি দেবেন? শরীর ভীষণ খারাপ লাগছে। কি বলো, শরীর খারাপ করছে? সে যদি ঘাড় নাড়াতেই অব্র রীতিমতো উঠে এসে বসা থেকে বলো, চলো তোমাকে পৌঁছে দিই। সে যদি স্থবেগে আড়ালো, না না আমি পারবো, প্রেশার ফল করেছে, তেমন কিছু হবে না। তাছাড়া আপনি সাথে গেলে অফিসের অনেকে কানাঘুষা করবে। শালিকা বললে ফেরার পাচ্ছি, এরকম কথা না শোনাই ভালো। আরে ধর, অফিসে আমাদের, তুমি আমাদের আপনজন, লোকের কথায় কি হবে? সে অসহায় মুখ করে বলো, তাও আমি একাই যাই, প্লিজ ভাইয়া। অব্র খানিক চুপ থেকে বলো, ওকে যাও, তবে সাবধানে, হ্যাঁ। সে যদি ভেতরে ভেতরে স্বস্তির নিঃশ্বাস ফেলে মাথা দোলায়। দরজা অব্দি গিয়ে ফিরে চায় আরেকবার। রয়েসই শোধায়, ভাইয়া মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে কি কখনো গিয়েছেন? না তো, আমি ওখানে গিয়ে কি করব? সে যদি যা বোঝার বোঝে নেয়। এর মানে অব্র এসবে কিছুই জানে না। রুদ্র যে যেখানে যাওয়া আসা করে সেটাও না। অব্র জিজ্ঞেস করলো, হঠাৎ এরকম একটা প্রশ্ন? সে যদি মৃদু হেসে বলল, এমনি। তারপর অশান্ত কদমে গেটে ছাড়লো অফিসের। সামনে কি আছে সে জানে না। শুধু জানে রুদ্র অনেক সত্যি হয়তো এখনো সামনে আসা বাকি। সেসব জানলেও বা পারবে তো নিজেকে সামলাতে? রোদের ক্ষীণতাপ, পরিষ্কার মেঘহীন আকাশের মধ্যে আজ ভীষণ স্বচ্ছ আবহাওয়া। ব্যস্ত হাতে স্কুটি চালাচ্ছে সেজুতি। কখনো আশেপাশে আবার কখনো সামনে দেখছে সচেতন চোখে। রাস্তার হাজারো গাড়ির মধ্যে রুদ্র কালো ছোনা গাড়িটা খুঁজছে ও। সামনে সেরকম কোনো গাড়ি দেখলেই স্পিড বাড়িয়ে কাছাকাছি যাচ্ছে। হতাশ হচ্ছে ঠিক প্রতিবার। এইটুকু সময়ের মধ্যে রুদ্র এতটা এগিয়ে যাবে কে বুঝেছে। যত দ্রুত পারা যায় ড্রাইভ করছে ও। অজ্ঞাত সত্য জানার স্পৃহা তখন চেপে বসেছে মাথায়। সে নিশ্চিত রুদ্র কিছু একটা লুকাচ্ছে, সবার থেকে আড়ালে করছেন কোনো অমোঘ সত্যি। কিন্তু কি সেটা? কে এমন আছে ওই পাগলা গারদে, যাকে সবার অগোচরে রাখতে হয়? মস্তিষ্কের নিউরনের প্রতিটি কোষ তখন অনুচিন্তের মত্ত। সে যদি অ্যাসাইলামের সামনে এসে স্কুটি থামায়, নেমে আসে স্ট্যান্ডে দাঁড় করিয়ে। প্রথমে তাকান ডান পাশের পার্কিং লটে, দেখ এই তো রুদ্র গাড়ি দাঁড়িয়ে এখানে। সেজুতির বিশ্বাস এবার দিনও হলো। এর মানে ওই ঠিক এম দিয়ে মেন্টাল অ্যাসাইলাম হয়। নিজের এই অভাবনীয় প্রতিভায় বিস্মিত না হয়ে পারল না মেয়েটা। হঠাৎ এত বুদ্ধি বিচরণতা কবে হলো ওর? সে যদি চটপট কদমে রুদ্র গাড়ির কাছে গেল, খেয়াল করলো চাকা থেকে মৃদু ধোঁয়া বের হচ্ছে। এর মানে বেশিক্ষণ হয়নি উনি এখানে এসেছেন। সে ছটফটে ভঙ্গিতে ঢুকতে গেলে ভেতরে, কিন্তু এতক্ষণ যাবৎ বিষয়টা যত সহজ হলো ভেবেছিলাম আদৌ তেমন হলো না। মূল গেটে বসা দারোয়ান লোকটা ওকে দেখতেই তৎপর উঠে দাঁড়ালো। শশব্যস্ত শোধালেন, এই আপনি কোথায় যাচ্ছেন? সে যদি বিঘ্ন পেয়ে থমকায়। উদ্বিগ্ন চোখ মুখ নিয়ে নিভে আসে ভয়ে। লোকটা হঠাৎ এইভাবে সামনে আসতেই ঘাবড়ে গিয়েছে।
কিন্তু ঝামেলার শুরু এখানেই। ভেতরে ঢুকতে গেলে এরকম কিছুর মোকাবেলা করতেই হবে। উত্তেজনায় মাথাতেই আসেনি সৃষ্টিকর্তার অশেষ দয়ায় এখানে কোনো আত্মীয়স্বজন নেই ওর। তাহলে কার কথা বলে ঢুকবি এখন? দাঁড়ানো লোকটা তীক্ষ্ণ চোখে চেয়ে ওর দিকে উত্তর চাইছে নীরবে। সে যদি বিভ্রান্ত চুপ থাকা অধৈর্য কণ্ঠে বললেন, কি হলো এই মেয়ে? জিজ্ঞেস করলাম না কিছু। সে যদি ঢোক গেল হাসার প্রচেষ্টা করে বলল, আসলে হয়েছে কি আঙ্কেল, আমার একটু ভেতরে যাওয়া দরকার। যেতে দিন না। উনি দুদিকে মাথা নেড়ে আপত্তি জানালেন, না, এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয় না, শুধুমাত্র যাদের পেশেন্ট ভর্তি ভিজিটের জন্য তারাই আসে। সে যদি চট করে বলে ফেলল, আমারও তো পেশেন্ট আছে এখানে। লোকটি ভুরু কুঁচকে বলেন, আপনার পেশেন্ট আছে? কে? সে যদি মহাবিভাগে পড়ল এবার কার কথা বলবে? কোনো রকম উপায়ন্তর না দেখে বলো, রুদ্র রোশন চৌধুরী। উনি। লোকটা এতটুকুতে আটকে বলেন, রুদ্র রোশন চৌধুরী আপনার পেশেন্ট? কি যাতা বলছেন? উনি তো এইমাত্র আমার সামনে থেকে গেলেন। সে যদি আমতা আমতা করে জানালো, হ্যাঁ জানি তো। আমি কি আপনাকে বলছি যে উনি আমার পেশেন্ট? আসলে ওই রুদ্র রোশন চৌধুরী, ওনার পেশেন্টই আমার পেশেন্ট। দারোয়ান ভুরুকুচকে বললেন, কিভাবে? উনি কে হয় আপনার? সে যদি ভেতরে ভেতরে রাগে ফুটছে ওনার ওপর। কে হয়? কে হয়? এসবে ওনার কি দরকার? এখন কি বলবে? কি পরিচয় দেবে? ভাই নাকি বোনের ভাসুর? কোনোটাতেই মনোবোধ হলো না। রুদ্র স্বনামধন্য লোক, অপরাজেয় তার একমাত্র ভাই, সবার জানার কথা। তাহলে কি বলবে? সে যদি হাঁসফাঁস করে ভাবছিল। আচমকা কোথা গিয়ে অদ্ভুত এক উত্তর চড়ে বসল নিউরনে। আগে পিছে চিন্তা ছাড়াই বলে দিল, উনি আমার স্বামী। দারোয়ান চোখ পুকুর করে চাইল। সে যদি নিজে বিস্ময়ের ধাক্কায় অদৃশ্যভাবে মুখ থুবড়ে পড়ল মাটিতে। হা হুতাশ করে ভাবল, এ কি বললাম আমি? আর কিছু পেলাম না বলার জন্য। কিন্তু বন্দুকে গুলির মতো কথা তো ফেরানো যাবে না। তাই মেকিল লাজুক হেসে জানালো, এই তো সবে 1 মাস হলো বিয়ের। শুধু আকদ হয়েছে, সামনে অনুষ্ঠান। আসলে আমি এখন বাপের বাড়ি যাব। উনি এখানে এসেছেন তো, তাই ওনাকে লকারের চাবিটা দিতে এসেছে। দিয়েই চলে যাব। এবার তো আমাকে যেতে দিন। গড়গড় করে এতগুলো মিথ্যে এক নাগাড়ে বলল মেয়েটা। পরপর ঈগল চোখে চেয়ে বোঝার চেষ্টা করলো কাজ হচ্ছে কি না। লোকটা খানিকক্ষণ চেয়েছিলেন, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে বললেন, কিন্তু ম্যাডাম, এভাবে আপনাকে যেতে দিই কী করে? কণ্ঠস্বর অতীব নম্র, সাথে মেয়ে থেকে সোজা ম্যাডাম। টোকনার কাজ হয়েছে বুঝতে পেরেছি সে যদি। গলায় জোর বাড়িয়ে বলল, দেখুন, রুদ্র রোশন চৌধুরী তো আপনি চেনেন, ওনার ক্ষমতা সম্পর্কে জানেন। এখন আমি যদি ওনাকে বলি আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না, আপনার চাকরি নিয়ে কিন্তু টানাটানি হতে পারে। ভেবে দেখুন। উনি ভীতু হলেন কিনা বোঝা গেল না, তবে অল্প চুপ থেকে বলেন, আচ্ছা যান। সে যদি বুক ফুলে বিজয়ে হাসল। উদ্ভাসিত কদমে ঢুকলো ভেতরে। মূল ভবনে ঢুকতে ঢুকতে পরিস্থিতি বিপন্ন হচ্ছিল ক্রমশই। চোখের সামনে বিশাল সরু গলি, এক কথা লম্বা দীর্ঘ করিডর। কোন দিক থেকে কোথায় যাবে গুলিয়ে গেল ওর। সে যদি বিভ্রয়ে ভুগে আবার ফিরে এলো। সোজা দারোয়ানকে শুধালো রুদ্র গন্তব্যের হদিশ। তিনি বিনা বাক্যে ব্যয়ে হাত লম্বা করে দিক দেখালেন একটা। সে যদি আর এক মুহূর্ত দাঁড়ায় না, ব্যস্ত উদ্বিগ্ন পায়ে হাঁটা ধরে সেদিকেই। কিন্তু কদম যত পারছে অচেনা অজানা এক প্রবল আশঙ্কায় গাঢ় হচ্ছে গতর। অদ্ভুত এক ভয়ে শিউরে উঠছে লোমকূপ। কি অপেক্ষা করছে সামনে কে জানে। দারোয়ান দেখিয়ে দেওয়া সেই জায়গায় খুব ক্ষীণ আলোর ছটা, নিবু নিবু প্রভা, সাথে দিনের বেলাতেও অন্ধকার লাগছে। ধবধবে শুভ্র দেওয়াল, ছাদে তার ছুঁয়ে ঝুলছে হলুদ বাল্ব। কেমন গুমোট এক পরিবেশ। হাতের দুপাশে গারদ, শিকড় ওপাশে কেউ না কেউ রয়েছে, কোনো না কোনো মানসিক রোগী। এক একজন এমনভাবে হাসছে, কথা বলছে, সে যদি শীর্ণ দেহ কাটা দিচ্ছে ভরডরে। আচমকে একজন শিক থেকে হাত বের করে ওড়না ধরে টান মারল ওর। কলিজা ছলাৎ করে উঠল সেজুতির। চাইল হক চকানো চোখে। নারীটি ওড়না টেনে টুনে বললেন, আয় আয় আমার কাছে আয়।
সেজদির ঘাম জমেছে কপালে, মেরুদণ্ডের হাড় ছুঁয়েও তীর তীর করছে, বাড়িধারা নামছে। সে শঙ্কিত লোচনে আশপাশ দেখল। জীবনে প্রথমবার অ্যাসাইলামে এসেছে পাগল দেখছে। ভেতরের অবস্থা সে ছাড়া কেউ বুঝবে না। হাঁটুতে নিরন্তর কাঁপুনিতে কোনো রকম ঠেকে ঠুকে ওড়না টানল সে। চেষ্টা হলো ছোটাতে। সৌভাগ্যবশত অসুস্থ নারীটি নিজেই ছেড়ে দিলেন। মাথার উস্কো খুস্কো চুল নড়ে আছড়াতে আছড়াতে আবার বসে পড়লেন মেঝেতে। সে যদি চোখ বুজে শ্বাস ফেলল। বড় বাচ্চা বেঁচেছে, এক সেকেন্ডও থামল না ওখানে। প্রায় ছোটার মতো এগিয়ে গেল আসল উদ্দেশ্যের রাস্তায়। বেশ বড় একটা গারদ, চকচকে পরিষ্কার চারপাশ, হলুদ বাল্বের স্থানে শোভিত আলো জ্বলছে। এতক্ষণে উতলানো গরম এখানে নেই। সে যদি দাঁড়িয়ে গেল গারদের সামনে রৌদ্রকে দেখেই। তার পাশে মধ্যবয়সী পুরুষ মানুষ মতো একজন। সে যদি একে চেনে না, কোনোদিন দেখেও নি, হবে এখানকার কেউ। হাতে মোটা চাবির গোছা। সে যদি হুটোপুটি করে দেওয়ালের আড়ালে গিয়ে লুকায়। ওকে দিল পিলার আঁকড়ে। লোকটি তালা খুলল। রুদ্রকে বিনয়ের সঙ্গে ইশারা করলেই ভেতরে যেতে। রুদ্র ফর্সা চেহারা অন্ধকার। কখনো না হাসলে এই অন্ধকার সে যদি আগে দেখেনি। চোখের ভাষা ভিন্ন, ব্যতিক্রম তার চাহনি। যেন কোটর উতলে পড়ছে দুঃখ আর বিষাদ। তার পেছনে ঢুকলেন লোকটিও। সে যদি গলা নামালো আরও, স্পষ্ট সবটা দেখা চাই ওর। ওখান থেকে গার্ডদের ভেতরে দেখা যাচ্ছে না বলে অন্য জায়গাটা দাঁড়ালো। রুদ্র শরীরে আড়ালের দরুন, তাও বিশেষ সুবিধা হয়নি। বিশ্রামহীন উকিঝুঁকি দিতে দিতে একটা সময় দেখতে পারলো কিছুটা। সাদা চাদর পাতায় বিছনায় কেউ যে শুয়ে আছে। দুটো ছড়ানো পা দেখে এটুটুকু বুঝল সে। রুদ্র হঠাৎ বসলো সেই শুয়ে থাকা মানুষটির পাশে। একবার পরিষ্কার হলো সব। দেখা মিলিয়ে একজন পৌর নারী। পরনে সৌদি কাপড়, একটা পাতলা ফিনফিনে বালিশের ওপর মাথা রাখা, চোখ বন্ধ। নিঃশ্বাস পড়ছে কিনা বোঝা মুশকিল। কপালে ব্যান্ডেজ, সেখানে মাথা তুলতে লাল রক্তের ছোপ ছোপ চিহ্ন। লোকটি বললেন,